প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো ব্লাড ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল হাই 1954 সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার ডায়াগনস্টিকের হেমাটোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, ব্লাড ক্যান্সার বলতে কি বোঝায়? প্রথম আমাদের বুঝতে হবে ক্যান্সার শব্দটা জিনিসটা কি। ক্যান্সার হলো কোনো কোষ বা কোনো সেলের অপ্রয়োজনীয় এবং অনিয়ন্ত্রিত প্রলিফারেশন, বেড়ে যাওয়া, এটাকে আমরা সাধারণত ক্যান্সার বুঝি। তো সেরকম আমাদের ব্লাডের রক্তের মাঝে স্পেশালি আমাদের যে শ্বেতকণিকা ডাব্লিউবিসি আছে, ডাব্লিউবিসিগুলোর প্রতি আমরা যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং অনিয়ন্ত্রিত, তখন তাকে আমরা বলি ব্লাড ক্যান্সার বলি। সেই ব্লাড ক্যান্সারগুলো আমাদের অনেক রকম হয়। স্পেশালি যারা ইয়াং বা ওল্ড এজ তাদের হয় এক ধরনের, এবং শিশুদের হয় এক ধরনের, এবং বিভিন্ন এজে বিভিন্ন ধরনের হয়। যেমন ধরুন বাচ্চাদের মেনলি হয় কি অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এএলএল। অ্যাকিউট লিম্ফো যেটাতে হয় কি বাচ্চাদের তাদের লিম্ফোসাইট কাউন্ট অনেক বেড়ে যায়, প্লাস তাদের লিম্ফ নোড অনেকগুলো বড় হয়ে যায়। এটা মেনলি বাচ্চাদের হয়, কারণ লিম্ফোসাইটগুলো মেনলি প্রলিফারেশনের কথা হয়, আমাদের লিম্ফোসাইটগুলো মেনলি ওখান থেকে আপনার বেড়ে যায়। অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া সেটা হয় অ্যাডাল্টে এবং ওল্ড এজে। তখন সেখানে কি হয়, নিউট্রোফিল অনেক বেড়ে যায় এবং সেটা ইম্মিচিউর সেল থাকে। উভয় ক্ষেত্রেই ইম্মিচিউর সেল থাকে। যে ইমিউর সেলের যে কার্যকারিতা সেটা থাকে না বলে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। আচ্ছা, যেমন ধরুন আপনার যে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, সমস্ত লিউকেমিয়াগুলি অনিয়ন্ত্রিত এবং এক্সেসিভ প্রলিফারেশন, যার ফলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যারা অ্যাডাল্ট আছেন তাদের ক্ষেত্রে কি ধরনের ক্যান্সার হতে পারে? অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া বেশি হয়। আচ্ছা আচ্ছা। তাছাড়াও মনে করেন যে আরেকটা আছে লিম্ফোমা। লিম্ফোমা যেটা স্পেশালি এজড পার্সনেরই হয়। যার একটা আছে যে মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমা সেটা হাড়ের মধ্যে প্লাজমা সেল যেটা থাকে, প্লাজমা সেলের অনিয়ন্ত্রিত অ্যাক্সেস প্রলিফারেশন হয়। ব্লাড ক্যান্সার, এটির কি কোনো উপসর্গ আছে কিনা, মানুষ কিভাবে বুঝবে? এটা দুই ধরনের হয়। একটা হলো অ্যাকিউট লিম্ফোমা, যদি হয় অ্যাকিউট হয়, সেটার যে সাইন সিমটমগুলো আসবে সেটা খুব তড়িৎ চলে আসবে, তার সহসা চলে আসবে অল্প দিনে। আর যেটা ক্রনিক হয়, ক্রনিকটা আস্তে 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 ডেভেলপ করে। সিমটমগুলো মেইনলি ইরেগুলার ফিভার, দুর্বলতা থাকে, অবসন্নতা থাকে, খাওয়া দাওয়ার অরুচি ডেভেলপ করে, ভালো লাগে না কিছু, অবসন্নতা লাগে, অনেক সময় লিম্ফ গ্ল্যান্ডগুলো বেড়ে যায়, শরীরে ব্যথা হয়, হাড়ে ব্যথা হয়, এই ধরনের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। ব্লাড ক্যান্সার নানা ধরনের সমস্যা হতে পারে, ইনফেকশন তো অন্যতম। কি কি ধরনের ইনফেকশন নিয়ে আসে? ইনফেকশনটা আমাদের যে সেলগুলো তৈরি হচ্ছে সেগুলো ইমমেচিউর এবং সেগুলো ফাংশন করতে পারে না। বডিকে প্রোটেক্ট করার জন্য আমাদের আরবিসি থাকে, ডাব্লিউবিসি থাকে, বা লিম্ফোসাইট থাকে, ইমিউন সিস্টেম থাকে। সেই জন্য সেখানে ডেস্ট্রয় করে বিভিন্ন ধরনের, এটা কি অল্প সময়েই তারা বিভিন্ন ধরনের ইনফেকশন ডেভেলপ করে, হার্ট লাংস ইনফেকশন ডেভেলপ করে, অথবা বডিতে বিভিন্ন জায়গায় ইনফেকশন ডেভেলপ করে। কারণ ব্যাকটেরিয়া যদি বা ভাইরাস, সেটাকে প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। আচ্ছা, যার ফলে ইনফেকশন ডেভেলপ করে। তো এই ক্ষেত্রে ব্লাড ক্যান্সারের কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা রয়েছে? ইনিশিয়ালি আমরা কমপ্লিট ব্লাড পিকচার এটা কাউন্ট করি, খুব সহজ টেস্ট যেটা। তখন সেটাতে আমরা মোটামুটি এটা ধরে নিতে পারি যে তার সেলে কোনো অ্যাবনর্মালিটি আছে কি না। হয়তো আমরা অনেক সময় বুঝতে পারি যে তার এটা কি অ্যাকিউট লিউকেমিয়া না ক্রনিক লিউকেমিয়া। অ্যাকিউট বা ক্রনিক যদি হয় কোনটা কোন ধরনের, এটা হলো কি যে মাইলোব্লাস্টিক বা লিম্ফোব্লাস্টিক, সে ধরনের আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে বর্ণনা করতে পারি। কিন্তু তারপরে আজকাল আমাদের অনেক সিস্টেম বেরিয়ে গেছে, ফ্লো সাইটোমেট্রি, বিভিন্ন ফেনোটাইপিং করে আমরা প্রকৃতভাবে যাচাই করতে পারি যে কোন টাইপের লিউকেমিয়া এটা। প্রথমত আমরা মনে করেন যে বলে অ্যাকিউট লিউকেমিয়া, ক্রনিক লিউকেমিয়া। অ্যাকিউট লিউকেমিয়া যদি হয়, এটা কোন ধরনের সেল, কারণ লিউকেমিয়ার অনেক ভাগ আছে, এটা কোন টাইপের লিউকেমিয়া সেটা আমরা নির্ণয় করি।
অ্যাকচুয়াল টাইপ লিউকেমিয়া নির্ণয় করা ছাড়া তার চিকিৎসা করা ডিফিকাল্ট। এখন আমাদের চিকিৎসার ক্ষেত্রটা ভাগ হয়ে গেছে যে আমরা বিভিন্ন লিউকেমিয়ায় বিভিন্ন ধরনের চিকিৎসা করতে হয়। চিকিৎসাগুলো একটু জেনে নেব আসলে কি কি মডালিটিস আছে। চিকিৎসা মডালিটিতে একটা বললাম যে একটা হলো অ্যাকিউট লিউকেমিয়া, একটা ক্রনিক লিউকেমিয়া, দুইটার জন্য কমপ্লিট ডিফারেন্ট টাইপ অফ ট্রিটমেন্ট করতে হয়। অ্যাকিউট লিউকেমিয়াতে আমরা কী করি, ইনিশিয়ালি আমরা ধরেন আমরা কেমোথেরাপি দিই, আমরা ইমিউনোথেরাপি দিই, তারপরে তার যে বডি ইনফেকশন থাকে সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করি। তার যদি প্লেটলেট কম থাকে তো সেটাকে আমরা প্লেটলেট ইমপ্রুভ করার জন্য করি। তো সবচেয়ে বড় জিনিস হলো আজকাল আমাদের দেশে এখন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট চলে আসছে। এটা অনেকগুলো সেন্টারই এখন আমাদের দেশে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়। তো এখন আমাদের মেন চিকিৎসা হচ্ছে যদি আমরা ট্রিটমেন্ট করে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে পারি, রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়। আচ্ছা, এটা অ্যাকিউট লিউকেমিয়ার বেলা। ক্রনিক লিউকেমিয়ার বেলাও তাই, কিন্তু ক্রনিক লিউকেমিয়ার মধ্যে লং টার্ম সেটাও আমরা বিভিন্ন ড্রাগ দিয়ে চিকিৎসা করি, মোটামুটি কন্ট্রোল থাকে। ক্রনিক লিউকেমিয়াটা এবং অ্যাকিউট লিউকেমিয়ার ডিফারেন্স হলো যে ক্রনিক লিউকেমিয়াটা কমপ্লিটলি কিউর হওয়া ডিফিকাল্ট, যদিও সেটা স্লো প্রগ্রেসে চলে, কিন্তু এটা ট্রিটমেন্ট করা কমপ্লিট কিউর হওয়াটা ভেরি ডিফিকাল্ট। কিন্তু অ্যাকিউট লিউকেমিয়া কমপ্লিটলি কিউর হয়ে যায়। এটা হলো একটা আর কি। কেমোথেরাপি দেওয়ার পরে অনেক ধরনের কমপ্লিকেশন তো অ্যারাইজ করে এবং রোগীরা অনেক সময় এতে অনেক বেশি গুরুতর অসুস্থও হয়ে যায়। তো এটির ভয়ে অনেক সময় কেমোথেরাপি অনেকে নিতে চায় না। তো স্যার একটু জানাবেন যে আসলে কেমোথেরাপির ব্যাপারে একটু যদি আমাদের জানাতেন। কেমোথেরাপি হলো যে মনে করেন যে আমি শরীরের মাঝে কতগুলো ড্রাগ দেওয়া হবে, যে ড্রাগগুলো আপনার যে ক্যান্সার সেলগুলো আছে তাকে ডেস্ট্রয় করে ফেলবে, ভেঙে ফেলবে বা মেরে ফেলবে। তো এই করতে গিয়ে অনেক সময় হয় কি যে নর্মাল যে সেল আছে বডিতে সেগুলোতে অ্যাটাক করে। আচ্ছা, যেমন মনে করেন যে অনেক সময় কেমোথেরাপি দেওয়া হলে কী হয়, তার ব্লাড কাউন্ট, WBC কাউন্ট অনেক কমে যায়। তো তখন তার ইনফেকশন ডেভেলপ করে। প্লেটলেট কাউন্ট কমে যায়, তখন তার ব্লিডিং ডিসঅর্ডার হয়। আর তাছাড়া বড় কথা হলো যে মানে কেমোথেরাপি দিলে আপনার অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং এগুলো ডেভেলপ করে। আচ্ছা, তো এগুলোর জন্য আমরা স্পেসিফিক কিছু মেডিসিন দিই, যে কেমোথেরাপি দেওয়ার আগে কতগুলো আমরা ড্রাগ দিই যাতে এগুলো ডেভেলপ না করে। এরপর যদি মনে করেন যে তার WBC কাউন্ট কমে যায়, তো সেই WBC কাউন্ট ইনক্রিজ করার জন্য আমাদের কিছু মেডিসিন আছে, আমরা সেগুলো ইউজ করি। তারপরে যে প্লেটলেট কমে যায় তাহলে প্লেটলেট ট্রান্সফিউশন দিই অথবা অন্য কোনো ড্রাগ ইউজ করি। আর মেনলি যেটা হয় তার ব্লাড হিমোগ্লোবিন লেভেল কমে যায় কেমোর পরে বা আগে থেকে তার রক্ত হিমোগ্লোবিন কম থাকে, তখন ব্লাড ট্রান্সফিউশন তো দেওয়া লাগে। রক্ত ক্যান্সার কি আসলে আরোগ্য লাভ করা যায় কিনা? এখন অনেক ক্যান্সার আছে যেগুলো ব্লাড ক্যান্সার, যেগুলো আছে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, কমপ্লিটলি কিউর হয়ে যায় এবং তারা নর্মাল লাইফ লিড করতে পারে। এমন সময় আমরা ট্রান্সপ্ল্যান্টও করা লাগে না, নর্মাল কেমোথেরাপির পরেই তারা নর্মাল লাইফ লিড করতে পারে। স্যার, হাড়ের প্লাজমা সেলের যে ক্যান্সার মাল্টিপল মায়োলোমা, এটি তো প্রায়শই দেখা যায় এবং এটি আসলে কি ধরনের ক্যান্সার এবং এক্ষেত্রে কি করণীয় আছে? মাল্টিপল মায়োলোমাটা হলো যে কি আমাদের শরীরে যে প্লাজমা সেল থাকে বোন ম্যারোতে, সেই প্লাজমা সেলের এক্সেস প্রলিফারেশন হয়। প্লাজমা সেল নর্মালি কী করে, আপনার আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করে, বি সেল থেকে আমাদের অ্যান্টিবডি তৈরি করে। সেই অ্যান্টিবডি তৈরি করার তখন সেটা তার কমে যায় এবং এই প্লাজমা সেলগুলো মেনলি ডিপোজিট হয় কোথায়, স্পেশালি বোন ম্যারোতে, বনি হাড়ে গিয়ে ডিপোজিট হয়। তখন সিভিয়ার পেন হয় হাড়ে এবং তখন হাড়ে কী হয় এবং বিভিন্ন অর্গানে যায়, যেমন কিডনিতে গিয়ে আপনার কিডনি কাস্ট করে তৈরি করে, কিডনি ডেস্ট্রয় করে ফেলে, রেনাল ফ্লো ডেভেলপ করে। আর বোনসে গিয়ে বোন ফ্র্যাকচার পর্যন্ত হয়ে যায়, ভেঙে যায় বোন ফ্র্যাকচার। তো এই প্লাজমা সেলগুলোকে আমরা যখন আমরা ইলেকট্রোফরেসিসের মাধ্যমে বুঝতে পারি যে প্লাজমা মনোক্লোনাল অ্যান্টিবডি, এগুলো এক ধরনের। নর্মালি যে প্লাজমা সেলগুলো থাকে সেগুলো বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি করে, বিভিন্ন ধরনের হয়, কিন্তু সেখানে হয় এক ধরনের। সেই জন্য বলি আমরা যেটাকে মনোক্লোনাল প্রলিফারেশন। তখন তারা বডিতে আপনার যে নর্মাল যে আমাদের ইমিউন ফাংশন থাকে সেটা ডেস্ট্রয় হয়ে যায়। এটা ভেরি ডেডলি ডিজিজ, কিন্তু এখন আমরা সেটাকে বিভিন্ন থেরাপির মাধ্যমে প্লাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করতে নিয়ে আসতে পারতেছি। স্যার,
এই যে লিম্ফ নোডগুলো ফুলে ওঠা, বড় হয়ে যাওয়া, সেই সাথে আরও কিছু শারীরিক সমস্যা হওয়া, তো এই লিম্ফোমা সম্পর্কে একটু জানাবেন যে এটি আসলে কি এবং এক্ষেত্রে কি করণীয় আছে? লিম্ফোমাটা সাধারণত আমাদের লিম্ফ নোডে হয়, মেনলি লিম্ফ নোড থেকে হয়, এবং আমাদের যে আদার অর্গানগুলো আছে যেমন স্প্লিন, লিভার বা আদার যে লিম্ফয়েড অর্গান লিম্ফয়েড অর্গানগুলো আছে সেখান থেকে এই লিম্ফোমা ডেভেলপ করে। তো লিম্ফোমাটা আমাদের দুই ধরনের লিম্ফোমা হয়, একটা হচ্ছে নন হজকিন লিম্ফোমা, একটা হজকিন্স লিম্ফোমা। দুইটাই মনে করেন যে লিম্ফ নোড থেকে হয়, কিন্তু দুইটারই সাধারণত দেখা যায় যে যদি লিম্ফোমাটা ডেভেলপ করে নন হজকিন হয়, তার মেনলি তার লিম্ফ নোডগুলো আমরা খুব বেশি বড় বড় দেখতে পাই, বেড়ে যায়। হজকিনও হয় কিন্তু সাধারণত কম হয়। আর ডিফারেন্ট অর্গানে ডেভেলপ করতে পারে লিম্ফোমা, যেমন শুধু যে লিম্ফ নোড বড় হবে তা না, স্টমাকে ডেভেলপ করে, ইন্টেস্টাইন ডেভেলপ করে, বিভিন্ন অর্গানও ডেভেলপ করতে পারে। তো এটা আমাদের অনেক সময় ডায়াগনোসিস আমরা করাটা একটু কঠিন হয় নর্মাল লিউকেমিয়ার চেয়ে। তো ডায়াগনোসিস করতে পারলে দুইটারই লিম্ফোমারই আজকাল ট্রিটমেন্ট, তো সুন্দর ট্রিটমেন্ট বেরিয়ে গেছে যে কেমোথেরাপি সম্পূর্ণ ভালো হয়ে যায়। স্যার, আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই পর্যায়ে চলুন দেখে নেই বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ক্যান্সার রোগীর সংখ্যা দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে, তার মধ্যে কোন ধরনের ক্যান্সার হলে কী ধরনের খাদ্য ব্যবস্থাপনা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে কিন্তু আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে, কারণ এক এক ধরনের ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে খাদ্য তালিকা ভিন্ন হয়ে থাকে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্লাড ক্যান্সার হলে কেমন খাদ্য তালিকা হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে। ব্লাড ক্যান্সারের বিভিন্ন ধরন থাকে, বিশেষ করে দেখা যায় যাদের ব্লাড ক্যান্সার রয়েছে তাদের ক্ষেত্রে হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার সংখ্যা কিন্তু কমে যেতে পারে। যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু ডায়েটের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ের প্রাধান্য দিতে হবে। পাশাপাশি দেখা যায় আমরা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বলে থাকি তাকে অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে। প্রোটিন জাতীয় খাবার নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি যেন লিন প্রোটিন হয়, অর্থাৎ মুরগির মাংস, রেড মিট অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর মুরগির মাংস যেখানে আপনি 2 টুকরা গ্রহণ করতেন, যদি ব্লাড ক্যান্সারের পেশেন্ট হয়ে থাকে বা তার যদি ট্রিটমেন্ট চলাকালীন সময়, তার অবশ্যই সেক্ষেত্রে কী করতে হবে, পরিমাণটা বাড়িয়ে দিয়ে সেটাকে 3 টুকরো বা 4 টুকরো করে নিতে পারেন। পাশাপাশি ডিম একটা আদর্শ প্রোটিন, ডিমের প্রোটিনের পরিমাণটাও কিন্তু বেশি থাকে। সেই ক্ষেত্রে একটি ডিম কুসুম সহ আর বাকি 3 থেকে 4টি ডিম কুসুম ছাড়া গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর আমরা সাধারণত বলে থাকি যে সকল পেশেন্টের ডাব্লিউবিসির পরিমাণ কমে যাচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, সহজেই শরীর বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রমণ হতে পারে। তাই অবশ্যই কাঁচা ফলমূল, শাকসবজি গ্রহণ করার বিষয়ে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। যদি ডাব্লিউবিসির পরিমাণ না কমে ফিক্স থাকে বা খুব একটা বেশি কমেনি, অল্প কিছুটা কমেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে কাঁচা ফলমূল বা সালাদ এগুলো গ্রহণ করতে পারেন। কিন্তু যদি অনেক বেশি পরিমাণে কমে যায় তাহলে খাবারের বিষয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন একেবারেই কাঁচা কোনো ফলমূল, সবজি বা সালাদ গ্রহণ করা যাবে না, রান্না করে সব খাবার গ্রহণ করতে হবে। বাসি খাবার, এমনকি সকালে রান্না করে পরের দিন সকালে আমরা অনেক খাবার গরম করে গ্রহণ করি, এই বিষয়গুলোও করা যাবে না। খাবার রান্না করে যত দ্রুত সম্ভব সেটা গ্রহণ করে ফেলতে হবে। সকালে রান্না করলেন সেটা চাইলে সর্বোচ্চ দুপুরে গ্রহণ করতে পারেন, কিন্তু রাতেও গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। পরিষ্কার থালা বাসন ব্যবহার করতে হবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে চামচ ধুয়ে রাখি, সেই ধুয়ে নেওয়া চামচ দিয়ে খাবার গ্রহণ করে ফেলি। কিন্তু যদি ডাব্লিউবিসির পরিমাণ কোনো পেশেন্টের কমে যায় সেই ক্ষেত্রে সে খাবার গ্রহণ করবে যতবার ততবার তার প্লেট, চামচ, থালা বাসন ধুয়ে নিতে হবে। হাত কিছু সময় পর পর ধুয়ে নিতে হবে। খাবার যখন তৈরি করবেন খাবারটি ভালো করে রান্না হয়েছে নাকি সেই বিষয়টি মাথায় রাখতে হবে, কারণ অর্ধেক রান্না হওয়া বা আধা সিদ্ধ মাছ, মাংস, সবজি ক্ষেত্রে কিন্তু জীবাণু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় না।
তাই অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সবজি, শাক, মাছ, মাংস এগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি। যদি ডাব্লিউবিসির পরিমাণ ফিক্সড যেই পয়েন্টটি আছে সেই পয়েন্টের কাছাকাছি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মোটা খোসাযুক্ত যে ফলমূলগুলো আছে, যেমন ডাব, এই ক্ষেত্রে আমরা আসলে সেফ বলে থাকি, কারণ ডাবের বাইরের আবরণটা অনেক পুরু থাকে, সেই ক্ষেত্রে ডাব বা ডাবের পানি আপনি চাইলে গ্রহণ করতে পারেন। এই টিপসগুলো মেনে চলার পাশাপাশি রিপোর্ট সহ অবশ্যই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের শরণাপন্ন হবেন। আপনার পুরো রিপোর্টগুলো পর্যালোচনা করে তিনি আপনাকে সঠিক এবং সুনির্দিষ্ট খাদ্য তালিকা তৈরি করে দিবেন। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? ব্লাড ক্যান্সার সেটা কখন কার কোন সময় ডেভেলপ করবে সেটা আমরা বলতে পারবো না। তবে যখনই কোনো কারোর অস্বাভাবিক জ্বর থাকে, দীর্ঘদিন জ্বর থাকে, অসুস্থ থাকে, বা স্পেসিফিক কোনো ডায়াগনোসিস করে তার কোনো ডিজিজ ধরা পড়ে না, তখন তাকে ভালোভাবে চিকিৎসার জন্য ভালো ইনভেস্টিগেশন করে আপনারা ব্যবস্থা করবেন, যাতে যদি রোগটা আমরা ইনিশিয়ালি আমরা ডায়াগনোসিস করতে পারি, ট্রিটমেন্ট যদি দেওয়া হয় তাহলে কমপ্লিটলি কিউর হয়ে যাবে। কিন্তু লেট ফেজে যদি আসে তখন ট্রিটমেন্ট করা ডিফিকাল্ট হয়ে যায় এবং অনেক সময় হয়তো সম্ভব হয় না। স্যার, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ এনটিভির সমস্ত কলাকুশলীদেরকে এবং দর্শকদেরকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল রক্তের ক্যান্সার ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মায়ের যত্ন যদি ঠিকমতো হয় তাহলে সেই বাচ্চাটাও ঠিকমতো বেড়ে উঠবে, বাচ্চাটাও সব কিছু ব্রেইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডেভেলপমেন্টও হবে। এই জন্য আমাদের মায়ের যত্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমাদের সবারই এটা সহযোগিতা করা উচিত। মা যখন প্রথমেই তার পিরিয়ডটা মিস করে, মানে সে যখন জানে যে আমি প্রেগনেন্ট, তখন থেকে সে সচেতন হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।